রাহি না পারছে সইতে, না পারছে কাউকে বলতে। কেউ তো জানে না রাহি লুকিয়ে তারেককে বিয়ে করেছে। তারেকও কাউকে জানাতে নিষেধ করছে। কয়েকদিন ধরে রাহি লক্ষ্য করছে তারেক কেমন গা ছাড়া ভাব নিয়ে কথা বলে। কথার মাঝে আন্তরিকতা, ভালোবাসা নেই। আগের মতো কল দিলে কথাও বলতে চায় না। যতক্ষণ কথা বলে মনে হয় যেন বাধ্য হয়ে কথা বলে। সারাক্ষণ ব্যস্ততার অজুহাত দেখায়। রাহি তারেকের এ পরিবর্তন মেনে নিতে পারছে না। ভালোবাসলে বোঝা যায় ভালোবাসার মানুষের কোন কথাটা সত্যি বলে আর কোনটা অজুহাত। তারেকের এভাবে এড়িয়ে চলা রাহির রাতের ঘুম হারাম করে দিয়েছে। কয়েকবার জিজ্ঞেস করেছে কোনো সমস্যা হয়েছে কি না। তারেক কথা বাড়াতে চায় না। ভালোবাসার মানুষ অ্যাভয়েড করলে পুরো দুনিয়া অন্ধকার লাগে। মেয়েরা স্বভাবতই ভালোবাসলে নির্ভরশীল হয়ে যায়। প্রিয় মানুষকে নিজের দুনিয়া বানিয়ে ফেলে। নিজের অস্তিত্ব ভালোবাসার মানুষের ভিতর খুঁজতে শুরু করে। এটাই একসময় জীবনকাল হয়ে দাঁড়ায়। কারণ মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। মানুষের স্বভাব সময়ের সাথে বদলানো। তাই ভালোবেসে নিজেকে এতটাই দুর্বল করা ঠিক না যেখানে বিবেক বুদ্ধি বলতে কিছুই থাকে না। নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায়। ধীরে ধীরে তারেক রাহি থেকে গুটিয়ে নিচ্ছে। এটা রাহি অনুভব করতে পারছে। তারেকের অবহেলা রাহিকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। তার উপর পিরিয়ড অফ 1 মাস। রাহি ভীষণ টেনশনে আছে, না জানি প্রেগনেন্ট। তারেককে কয়েকবার বলার চেষ্টা করেছে কিন্তু বলে উঠতে পারেনি। তারেক রাহির কোনো কথা শুনতে আগ্রহী না। রাহি একটু একটু করে অর্থই সমুদ্রে তলিয়ে যাচ্ছে। সাইমুন নিজেকে গড়বন্দি করে রেখেছে। ঠিকমতো কারোর সাথে কথা বলে না, সারাক্ষণ মনমরা হয়ে থাকে। বারান্দায় আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে কথা বলে। সাইমুনের মায়ের চোখের পানি যেন স্থায়ী হয়ে গেছে। ছেলের মুখের দিকে তাকাতে পারে না। সেদিন যদি ছেলেকে বিয়ে করার জন্য জোর না দিত তাহলে সংসারটা বেঁচে যেত। আফসোস করে নিজের স্বার্থের জন্য ছেলের সুখ কেড়ে নিয়েছে। আমার পাপের জন্য আজ আমার ছেলেটা এত শাস্তি পাচ্ছে। ও তো মুনতাহাকে খুব ভালোবাসতো, সেটা আমি জেনে ওকে আগুনে ফেলে দিলাম। কবার ছেলের সুখ কিসে জানতে চাইলাম না। মুনতাহা কিছু না করলেও কারণে যা তা কথা শুনিয়ে দিয়েছি। সেদিন মুনতাহার কান্না আমার কলিজা ভিজেনি। তাই আজ আমার কান্না আল্লাহর দরবারে পৌঁছাবে না। মুনতাহা কোথায় তুই? একবার এসে দেখে জামা, আমরা কেউ ভালো নেই। তোর অভিশাপে আমরা শেষ হয়ে গেলাম। তুই ঠিক বলতি, কারো সুখ কেড়ে নিয়ে কেউ সুখী হয় না। এসব বলতে বলতে সাইমুনের মা বুকে চাপড়িয়ে কেঁদে উঠলেন। সাইমুন অবন্তিকার সাথে আগে যা একটু কথা বলতো এখন তাও বলে না। অবন্তিকা হাঁপিয়ে উঠেছে। না পারছে যেতে, না পারছে এখানে থাকতে। এদের প্রতি আগে যা একটু মায়া হতো সব জানার পর এদের জন্য মন থেকে ঘৃণা আসে। সাইমুন অবন্তিকার বাবাকে আসার জন্য বলেছে। অবন্তিকার সামনে পুরো জীবন পড়ে আছে। এতদিনে সাইমুন বুঝেছে অবন্তিকা এ বিয়ে নিয়ে খুশি না। অবন্তিকা অন্য কাউকে ভালোবাসে। সাইমন জানে ভালোবাসা হারানোর কষ্ট কি, তাই চায় না অবন্তিকা সে কষ্ট পাক। অবন্তিকার বাবা জরুরি তলব পেয়ে মেয়ের শ্বশুরবাড়ি এসেছে। আসার সময় গড়ভর্তি জিনিস এনেছে মেয়ের শ্বশুরবাড়ি বলে কথা। অবন্তিকা কিছুটা অবাক হলো। ও তো বাবাকে আসতে বলেনি। বাবা তুমি এখানে কেন? আসা যাবে না তোর শ্বশুরবাড়ি? সেটা বলিনি, হঠাৎ এখানে? তোমাকে কেউ আসতে বলেছে? সাইমন বলেছে জরুরি কথা আছে। তোর নাকি এখানে ভালো লাগছে না? বাড়ির কথা খুব মনে পড়ছে। তোর মুখ এমন শুকনো কেন? কিছু কি হইছে? সেটা তোমার বেআইনার জামাইকে জিজ্ঞেস করো। সাইমুন এগিয়ে এসে সালাম করে। বাবা সুস্থ আছেন? ভালো আছি। আমাকে কেন ডেকেছো বাবা? অবন্তিকাকে কিছু করেছে? না, অবন্তিকা কিছুই করেনি। যা করার আমরা করেছি। কি হয়েছে খুলো বলো। আমার টেনশন বাড়ছে। বাবা আজ লুকানোর কিছু নেই। আপনি যা শাস্তি দিবেন আমরা মেনে নিব। কিসের শাস্তি? কি বলছো? অবন্তিকাকে বিয়ে করার সময় জানানো হয়েছিল আমার প্রথম স্ত্রী পালিয়ে যায়। আসলে এটা মিথ্যা কথা। তখন আমার প্রথম স্ত্রী এই বাসায় ছিল। ওর বাচ্চা হবে না বলে মা চেয়েছেন আমি বিয়ে করি। কিন্তু এখন সব শুনে অবন্তিকার বাবা তেলে বেগুনে জ্বলে উঠল। মুহূর্তের মধ্যে চেহারা বদলে গেল। জেনে শুনে কেন তার মেয়ের জীবন নষ্ট করেছে। তাদের দিকে ছাড়বে এত বড় বিশ্বাসঘাতকতার জন্য? সাইমুনের মা অবন্তিকার বাবাকে নরম হয়ে বলছে, বেয়াই, আমাদের অপরাধের শাস্তি আমরা পাচ্ছি। আপনার মেয়ের সাথে আমরা ছেলের কোনো সম্পর্ক নেই। আপনার মেয়েকে আমরা কোনো কষ্ট দিই নাই। এসব বললে কি লোক বিশ্বাস করবে? আমার মান সম্মান নিয়ে টানাটানি করেছেন, সেটা কি ফিরে পাবো? আমার মেয়েটার কি হবে ভেবে দেখেছেন? ওর জীবনটা যে নষ্ট হয়ে গেছে। আমার ভুল হয়েছে সেদিন আপনার কথা বিশ্বাস করা। বাহ, আপনি তো দেখি কম চালাক না। প্রথম বউ গড়ে রেখে ছেলেকে আবার বিয়ে দিলেন। আমরা কেউ কিছু টের পেলাম না। আপনাদের আমি ছেলের ঘাড়িটা নাবো। অবন্তিকা ওর বাবার কথাতে মুখ বন্ধ রাখতে পারল না। রাগ করে বলে উঠল, আমার জীবনটা তো তুমি নষ্ট করেছো।
এখন খুব ভাবছো আমার জীবন নিয়ে? আহনাফ থেকে আমাকে আলাদা করে তো অনেক আগে আমাকে মেরে ফেলেছো। খুব তো চেয়েছিলে বড় করে বিয়ে দিবে নিজের ইচ্ছা মতো। এখন তোমার শখ মিটেছে? অবন্তিকা চুপ কর। কেন চুপ করবো বাবা? আজ আমাকে বলতে দাও, তোমার মেয়ের যে আগে একটা বিয়ে হয়েছে সেটা বলেছিলে? তুমিও তো বিশ্বাসঘাতকতা করেছো। যে যেমন তার সাথে সেটাই হয়। তুমিও সমান অপরাধে অপরাধী। মাঝে মধ্যে না, বাবারা সন্তানদের জীবন নষ্ট করে নিজের ইচ্ছেগুলো সন্তানের উপর চাপিয়ে দেয়। সন্তানদের সুখের কথা না ভেবে নিজেদের সুখের কথা ভাবে। সাইমুনের কাছে কোনো কিছু অবাক লাগছে না, খারাপ লাগাও নেই। সাইমুন অবন্তিকাকে লক্ষ্য করে। অবন্তিকা, এখন এসব কথা থাক, তুমি গিয়ে রেডি হয়ে বাবার সাথে যাও। আমি কয়েকদিনের মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। অবন্তিকার বাবা তাচ্ছিল্য সুরে বলছে, তুই রেডি হয়ে আয়, এখানে আর এক মুহূর্ত না। যে ছেলে কখনো তোকে মা ডাক শোনাতে পারবে না তার সাথে কোনো ভবিষ্যৎ নেই। অবন্তিকার বাবার কথা তীরের মতো সাইমুন আর ওর মায়ের বুকে ছেদ করে বের হলো। এখন বুঝতে পারছে মুনতাহাকে বললে মুনতাহার ঠিক কেমন কষ্ট হতো। বাবা, জানি আমার কোনো কথা শুনবেন না, তাও বলবো, অবন্তিকাকে ওর ভালোবাসার মানুষের কাছে ফিরিয়ে দিন। ভালোবাসা ছাড়া কেউ বাঁচতে পারে না, সেটা আমি বুঝবো। তোমার না ভাবলেও চলবে, নিজেকে নিয়ে ভাবো তোমার কি হবে। অবন্তিকা চেয়েছে কিছুদিন পরে যেতে, কিন্তু ওর বাবা চায় না এখানে থাকুক। অনেকটা বাধ্য হয়ে অবন্তিকাকে বাবার সাথে চলে যেতে হচ্ছে। যাওয়ার আগে সাইমুনকে বলল, আমি চলে যাচ্ছি, একটা কথা বলবো, নিজের ভালোবাসাকে হারাতে দিয়েন না। আমি জানি আপনি মুনতাহা আপুকে খুব ভালোবাসেন, মুনতাহা আপু আপনাকে ভালোবাসে। আপুর সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে, আপনার ডাকে আপু ঠিক সাড়া দিবে। আমি ওকে খুব ভালোবাসি, তখন পরিস্থিতির চাপে পড়ে ভুল করেছি, কিন্তু এখন আমি মুনতাহার সামনে যেতে চাই না। ওর কাছে গেলে আমি আবার স্বার্থপর হয়ে যাব। তখন ভাববে আমার সমস্যা আছে বলে ওকে ফিরিয়ে আনতে চাচ্ছি। আমি আর অপরাধী হতে চাই না। যে অপরাধ জীবনে করেছি সেটার বার হন করার সাধ্য আমার নেই। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, ভালো দেখো। মুনতাহা সব কিছু ভালোভাবে চললেও কেন জানি মনে শান্তি পাচ্ছে না। যতই বাহির থেকে সুখে থাকার চেষ্টা করুক, মুনতাহা সুখে নেই। যখন তখন সাইমনের কথা মনে করে চোখের কোণে জল আসে। দিনটা ব্যস্ততার সাথে কাটলেও রাতটা কাটতে চায় না। সকল মন খারাপ একসাথে বাসা বাঁধে। রাত যত গভীর হয় সাইমনের স্মৃতিগুলো মুনতাহাকে ঘুমাতে দেয় না। রাশেদ চেষ্টা করেছে সবসময় মুনতাহাকে হাসি খুশি রাখতে। রাশেদ বুঝাচ্ছে যত দ্রুত সম্ভব অতীত থেকে নিজেকে বের করে নিতে। অফিস শেষে রাশেদ মুনতাহাকে উকিলের কাছে নিয়ে যাচ্ছে, মুনতাহার হাত ধরে। দেখো মুনতাহা, সময় নাই, ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া দরকার। যত দেরি হবে মুনতাহার মন খারাপের সময় বেড়ে যাবে। আজ হোক কাল হোক ডিভোর্স তোমাকে দিতে হবে। জানি, কিন্তু মনে যে মানে না। সত হলেও আমি সাইমুনকে একটা সময় ভালোবেসেছি। ও কিভাবে পারলো আমার সাথে এটা করতে? কষ্ট হলেও নিজেকে শক্ত করে ডিভোর্সটা তোমাকে দিতেই হবে। চলো, আমি আর এই মিথ্যা সম্পর্কে বাঁধনে থাকতে চাই না। রাহি সিদ্ধান্ত নিয়েছে, অনেক কেঁদেছে, আর না, এবার তারেকের সাথে দেখা করতে, সব ক্লিয়ার করতে হবে। কষ্টটা তখন বেশি লাগে যখন শেয়ার করার মতো কেউ থাকে না। আজ মুনতাহার কথা খুব মনে পড়ছে। মুনতাহা রাহিকে বোনের মতো আগলে রেখেছিল। মুনতাহা থাকলে সঠিক পরামর্শ দিত। রাহি ভাবছে আগে শিওর হতে ও প্রেগনেন্ট কিনা। বাজার থেকে বুর্গা পরে লুকিয়ে প্রেগন্যান্সি কিট কিনে এনে যাতে কেউ চিনতে না পারে। টেস্ট করতে গিয়ে রাহির শরীর ঘেমে যাচ্ছে, বইয়ের টেনশনে হাত পা কাঁপছে। যখন দেখেছে প্রেগন্যান্সি পজিটিভ, রাহি নিজের মধ্যে নেই। এই মুহূর্তে তারেক ছাড়া কেউ ওকে হেল্প করতে পারে না। বিয়ের কথা কেউ জানে না, এর মধ্যে প্রেগনেন্ট হলে লোক সমাজে মুখ দেখাবে কিভাবে? প্রতিটি মেয়ের জন্য মা হওয়া সুখবর অনুভূতি, কিন্তু রাহির কোনো অনুভূতি কাজ করছে না। মা হওয়াটা তার কাছে বিপদ মনে হচ্ছে। কেউ মা হবার জন্য কত কিছু না করে, কারো সংসার টিকে না। আর কেউ মা হওয়াকে অভিশপ্ত মনে করে পৃথিবীতে আসার আগে শেষ করে দেয়। তারেককে না বলে ওর অফিসের সামনে গিয়ে রাহি অপেক্ষা করছে কখন তারেক বের হবে। কি হয়েছে তারেকের? ও তো কখনো এমন করে না। তারেক কি চায় না আমাদের সম্পর্কটা থাকুক? কিন্তু আমরা তো বিয়ে করেছি, সেটা কি ওর মাথায় নেই? না না, আমার এত বড় সর্বনাশ তারেক কিছুতেই করতে পারে না। আমি ওর আইনসম্মত বউ, আমাকে এভাবে ছেড়ে যেতে পারে না। রাহি চোখ থেকে অনবরত পানি পড়ছে। তারেক অফিস থেকে বের হয়ে আচমকা রাহিকে দেখে অপ্রস্তুত হয়ে চোখ মুখ খালো করে রাহির কাছে আসলো। তারেক একটু রাগান্বিত চেহারা নিয়ে রাহির কাছে এসে, তুমি এখানে কী করছো? তোমার জন্য অপেক্ষা করছি। আমি কি তোমাকে আসতে বলেছি? তুমি কেন এমন করছো তারেক? আমি কি করেছি বলবা? দেখো, রাস্তায় দাঁড়িয়ে সিন ক্রিয়েট করবা না। আমার কলিগরা আশেপাশে আছে, শুনলে আমার মান সম্মান যাবে। আমার সম্মানের কথা তো ভাবছো না? তোমাকে আমার কিছু বলার আছে, যা বলার তাড়াতাড়ি বলো।
আজ তোমার খুব তাড়া, তাই না? ভুলে যেও না আমি তোমার বউ। এখন এসব শোনার টাইম নাই, যা বলার দ্রুত বলো। বাসায় আমার জন্য সবাই অপেক্ষা করছে। শোনার টাইম না বললে তো হলো না। কী অপরাধের শাস্তি দিচ্ছ আমায়? কল দিলে ধরো না, অ্যাভয়েড করছো। কি করেছি আমি? রাহি, অযথাই কথা বাড়িও না। আমার এখন আগের মতো সময় নেই। আমি তো তোমার মতো ফ্রি না। কি হয়েছে যে অফিসের সামনে চলে এসেছো? আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি। কি? তুমি কি পাগল? আমি এখন সন্তান চাই না। আমার পরিবার জানে না আমি বিয়ে করেছি। জানে না, এখন জানাবা? আমাকে গড়ে তুলে নাও। আম্মুকে বলো আমার বাসায় আসতে। দেখো রাহি, আমার পক্ষে সম্ভব না। তোমাকে টাকা দিয়ে দিব, অপারেশন করে নিও। তারে কি বলছো তুমি? আমাদের সন্তানও আমাদের ভালোবাসার চিহ্ন। রাহি, আবেগ দিয়ে জীবন চলে না। আমি এসবের জন্য প্রস্তুত না। তুমি এখন যাও, আমি ভেবে দেখব। তারেক, যেও না প্লিজ, আমার কথা শুনো প্লিজ। আমি এখন কি করব? আমার সাথে এমন করিও না। রাহি কান্না করে যাচ্ছে। এ মুহূর্তে কী করবে কিছু মাথায় ঢুকছে না। সেদিন খুব ভালো হয়ে গেছে। বিয়ের কাবিননামার এক কপি নিজের কাছে রাখা দরকার ছিল। আজ রাহির কাছে বিয়ের প্রমাণ বলতে কয়েকটা ছবি ছাড়া কিছুই নেই। রাহি তারেকের আচরণে বুঝতে পারছে তারেক এ সম্পর্ক নিয়ে আর আগাতে চায় না। কিন্তু সমস্যাটা কোথায় সেটা ধরতে পারছে না। হঠাৎ কি এমন হলো যে তারেকের এতটা পরিবর্তন? তাহলে কি সম্পর্ক পুরান হয়ে গেলে ভালোবাসাও পুরান হয়ে যায়? এই তো সেদিন খুব একান্তে সময় কাটিয়েছিল। তারেক কত যত্নে আদর সোহাগে ভরিয়ে দিয়েছে। ওর প্রতিটি স্পর্শ আমার ভিতর ছুঁয়ে গেছে। এগুলো কি মিথ্যা ছিল? শুধু কি শারীরিক চাহিদা, আর কিচ্ছু না? রাহি বাসায় গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। মুনতাহা শাশুড়ি ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছেন। লক্ষ্য করেছেন ইদানিং রাহির আচরণ কেমন জানি হয়ে গেছে। সারাক্ষণ আনমনা হয়ে থাকে, লুকিয়ে লুকিয়ে কাঁদে। বুঝতে পারছে মেয়ের কিছু একটা হয়েছে। বয়ে আছেন, আবার নতুন কোনো ধাক্কা অপেক্ষা করছে না তো। সন্তানের কষ্ট হলে মা বোধহয় সবার আগে বুঝে যায়। এজন্য বলে নারীর টান। মেয়ে বড় হলে সব মায়েদের ক্রমশ চিন্তা বাড়তে থাকে। রাহি যদি এই বয়সে কোনো ভুল করে ফেলে তাহলে যে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। মেয়েদের সম্মান একবার নষ্ট হলে সারা জীবন চেষ্টা করেও সেটা ফিরিয়ে আনা যায় না। আমাদের সমাজে ছেলেরা হাজার ভুল করলেও তাদের গায়ে কোনো দাগ পড়ে না, কিন্তু মেয়েদের গায়ে একবার দাগ লাগলে হাজার চেষ্টা করেও মুছে যায় না। রাহির মাথায় হাত দিয়ে চোখের জল মুছে রাহির মা জিজ্ঞেস করছে, মারে তোর কী হয়েছে? সারাদিন মনমরা হয়ে থাকিস। তোর ভাইও আমার সাথে কথা বলে না, তুইও সারাক্ষণ রুমে পড়ে থাকিস। আমাকে বল না, তোর কি কোনো সমস্যা হয়েছে? মা কিছু বুঝে গেল না তো। ভাইয়াকে নিয়ে এমনি অনেক কষ্টে আছে, তার মধ্যে আমার কথা শুনলে মরে যাবে। কিছুই না মা, সামনে ফাইনাল পরীক্ষা, তাই টেনশনে আছি। তুমি ভেবো না, আমি ঠিক আছি। সত্যি বলছিস আমাকে? আমি কি করে বলবো মা, আমি ভালো নেই। আমার যে সব শেষ হয়ে গেল। আমি যে কাউকে মুখ দেখাতে পারবো না। রাহি মুখ ফিরিয়ে চোখ মুছে, মা সত্যি বলছি। তুমি যাও, আমাকে সকালে ভার্সিটি যেতে হবে। তাড়াতাড়ি ঘুমাতে হবে। রাহি দরজা বন্ধ করে বালিশে মুখ চাপা দিয়ে কাঁদতে শুরু করলো। চোখ মুছে কিছুক্ষণ পরপর মোবাইল হাত দিয়ে তারেককে কল করছে। না কল ধরছে, না কেটে দিয়ে মোবাইল অফ করে দিয়েছে। রাহির ইচ্ছে করছে বিষ খেয়ে আত্মহত্যা করতে। রাগের মাথায় ওয়ালে কিছুক্ষণ বাড়ি দিল। মাথার যন্ত্রণা, বুকে চাপানো কষ্টের কাছে কিচ্ছু না। এ কষ্টের যে কোনো ঔষধ নেই। অবন্তিকা বাসায় যাওয়ার পর সবাই এক এক করে এসে জিজ্ঞেস করছে, অবন্তিকা একা কেন? সাইমন কোথায়? বিয়ের পর সাধারণত মেয়েরা প্রথমবার জামাই নিয়ে বেড়াতে আসে। অবন্তিকা হাতে মস্ত বড় ব্যাগ দেখে অবন্তিকার বাবি স্বামীহা বলে উঠল, অবন্তিকা, সাইমন ভাই আসেনি কেন? কখন আসবে? আসবে না। জামাই ছাড়া আমার ননদিনী এতদিন থাকবে কি করে? অবন্তিকার বাবা চিৎকার করে, ওরা জানে না কাকে টকিয়েছে। রেজাউল করিম কী জিনিস এবার ওরা বুঝবে। আমার মেয়ের জীবন নষ্ট করা মাসুল ওদের দিতেই হবে। এত বড় বেইমানি আমার সাথে। স্বামীহা রীতিমতো অবাক। মেয়েকে দেখতে গিয়ে কি এমন হলো, এভাবে রেগে গেছে? মেয়ে শ্বশুরবাড়ি যাবে বলে কাল থেকে কত আয়োজন করেছে। সকালে হাসি খুশি গেল, কিন্তু দুপুর গড়ানোর আগে চলে এসেছে। স্বামীহা বয়ে বয়ে শ্বশুরকে জিজ্ঞেস করছে, বাবা কি হয়েছে? আপনি এভাবে রেগে আছেন কেন? আপনি এভাবে রাগ করে শরীর খারাপ হবে। রেগে থাকবো না। সাইমনের আগের বউ পালিয়ে যায়নি? বিয়ের সময় তখনও গড়েছিল, ডিভোর্সও হয়নি। ওদের মাঝে আমার সব কথা লুকিয়েছে। তাহলে অবন্তিকাকে বিয়ে করেছে কেন? ভেবেছে ছেলের বউয়ের সমস্যার জন্য নাতি নাতনির মুখ দেখছে না তাই। এখন শুনছি সাইমনের সমস্যা। বউয়ের কোনো সমস্যা ছিল না। সাইমন কোনোদিন বাবা হতে পারবে না।
এরকম একটা ছেলের কাছে আমার মেয়েকে রেখে আসবো? আমার মেয়ে কি পচে গেছে? এরকম 10টা বিয়ে ভেঙে গেলেও রেজাউল করিমের মেয়ের জন্য ছেলের অভাব হবে না। অবন্তিকার খুব রাগ হচ্ছে। নিজে যে মিথ্যা বলছে সেটার জন্য অনুতপ্ত না, ওরা মিথ্যে বলেছে সেটা নিয়ে যত মাথা ব্যথা। বাবার সামনে গিয়ে আমি আগেও বলেছি, তুমি কিন্তু মিথ্যে বলেছিলে। আমার যে আগে বিয়ে হয়েছে সেটাও কিন্তু ওদের লুকিয়েছো। তুমি ওদের দোষ দেখছো, নিজেরটা কেন দেখছো না? এখনো বুঝতে পারছো না যে যেমন করে তার সাথে সেটাই হয়? যদি আমাকে ভালোবেসে থাকো এই ব্যাপারটা এখানে শেষ করবে। আমার ভুল হয়েছে, তাড়াহুড়ো করে বিয়ে দেওয়া ঠিক হয়নি, আর একটু খবর নেওয়া দরকার ছিল। মা তুই চিন্তা করিস না, আমি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের ব্যবস্থা করব। স্বামীহা শ্বশুরকে আশ্বাস দিয়ে বলছে, যা হয়েছে ভালো জন্য হয়েছে। অবন্তিকার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। অবন্তিকার রুমে গিয়ে ভীষণ খুশি লাগছে। মিথ্যা বন্ধন থেকে মুক্তি পেয়েছে। আহনাফকে পেতে আর কোনো বাধা রইল না। শুধু সুযোগ বুঝে বাবাকে বোঝাতে হবে আহনাফের জন্য ঠিক ছিল। আহনাফের সাথেই কেবল সুখ লেখা আছে। আহনাফ ওকে সুখে রাখবে সারা জীবন। আসার পরে আহনাফকে কল দেয়া হয়নি, ওকে বলতে হবে আমি চলে এসেছি। উফ, আমি এত এক্সাইটেড, ইচ্ছে করছে এখনই উড়ে চলে যেতে। অবন্তিকা আহনাফ কল দিয়ে খুশিতে কথা বলতে পারছে না। আহনাফ, আজ আমি বলো না অবন্তী, কি হয়েছে? আমি বাবার বাসায় চলে এসেছি, আজ থেকে আমি মুক্ত। কোনো মিথ্যা সম্পর্কে আমি আর নেই। সত্যি? সত্যি। আমরা দুজন খুব শীঘ্রই নিজেদের আপন করে পাবো। আমি জানতাম অবন্তী আমার অপেক্ষা মিথ্যা হতে পারে না। বিশ্বাস ছিল আমার হারানো ভালোবাসা আমার অবন্তীকে ঠিক ফিরে পাবো। খুব কষ্ট হয়েছে আমাকে ছাড়া থাকতে, তাই না? খুব। অক্সিজেনের অভাব হলে যেভাবে মানুষ চটপট করে, আমার অবস্থা এটাই ছিল। আমিও তোমাকে প্রতিটি মুহূর্তে মিস করেছি। শুধু দিন গুনেছি কখন তোমাকে কাছে পাওয়ার সময় আসবে। অবন্তিকা আহনাফের কথা শেষ হবার নয়। দুজন যেন এতদিন খাঁচায় বন্দি ছিল, আজ তারা মুক্ত হয়ে নিজেদের আকাশে বিচরণ করছে। মুনতাহা ডিভোর্স লেটার রেডি করে এসে মাকে জড়িয়ে ধরে খেতে যাচ্ছে। মা গো, আমি তো এটা চাইনি। আমি তো ওর সাথে সুখী হতে চেয়েছি। কেন ভালোবাসার কাছে এভাবে হেরে গেলাম বলতে পারো মা? আমার যে বুকটা ছিঁড়ে যাচ্ছে, আমি যে আর নিতে পারছি না। তুই খাত, যত খুশি খেতে নে। এ কান্না যেন তোর জীবনের শেষ কান্না হয়, আর যেন তোকে কোনোদিন কাঁদতে না হয় মা। কেন ভালোবাসার এত কষ্ট? তুই আবার সুখী হবি। মায়ের কথা মিলিয়ে নিস। আমি পারবো না মা, আর কাউকে বিশ্বাস কর। ভিতরটা পুড়ে গেছে। আমি বেঁচে আছি ঠিকই, আমার যে নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হয়। এ দুনিয়ার মানুষগুলো স্বার্থপর, কারো মনের কথা বোঝার সময় নেই। ভালোবাসার মানুষকে সারা জীবনের মতো পর করার কষ্ট ভয়াবহ। বিচ্ছেদ তো কাগজে কলমে হয়, কিন্তু মনের বিচ্ছেদ সত্যিই কি হয়? চাইলে কি ভালোবাসার মানুষের স্মৃতিগুলো এত সহজে মুছে ফেলা যায়? সত্যিকারের ভালোবাসায় কি মনের মাঝে অবশিষ্ট কিছু থাকে? হয়তো থাকে, হয়তো না। কারো কারো জীবনে হয়তো ভালোবাসার রং দ্বিতীয়বার আসে। জীবনের হিসাব মিলানো বড়ই জটিল। অনেকদিন পরে মায়ের কান্না দেখে সাইমন অফিসে যেতে রাজি হয়েছে। নিজেকে ব্যস্ত রাখলে কষ্ট যদি কিছুটা কম হয়, সেটা ভেবে সাইমন অফিসের জন্য রেডি হচ্ছে। কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দেখে অপরিচিত কেউ একজন সাইমনকে খুঁজছে। সাইমনের নামে একটা খাম এসেছে। সাইমন লোকটিকে বিদায় দিয়ে খামটির দিকে চোখে বুলিয়ে নিল। খাম খুলতে গিয়ে ভয় পাচ্ছে, না জানি কি আছে খামের মধ্যে। বুকের ভিতর অজানা জ্বর বয়ে যাচ্ছে। যেটার ভয় পাচ্ছে সেটা হবে না তো? খাম নিয়ে বসে রইল, খোলার সাহস পাচ্ছে না। প্রেরকের জায়গায় কোনো নাম নেই, কে পাঠিয়েছে বোঝা যাচ্ছে না। মানুষের মস্তিষ্ক অনেক কিছু অগ্রিম অনুবাদ করতে পারলেও নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য মনকে কোনোভাবে রাজি করাতে চায় না। বারবার বোঝাতে চায় আমি যা ভাবছি ভুল। খাম খুলে দেখে মুনতাহা ডিভোর্স লেটার পাঠিয়েছে। সাইমন কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। না, আজ চোখ দিয়ে জল পড়ছে না। কথায় আছে না, অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। সাইমন ডিভোর্স লেটার হাতে নিয়ে বসে আছে। গলা থেকে কোনো সুর বের হচ্ছে না। পৃথিবীর সব বাসা যেন থেমে গেছে। শরীরের সব শক্তি নিয়ে ডেকে উঠল, মা। সাইমনের মা ছেলের চিৎকার শুনে পানির গরম বালতি ফেলে ছেলের কাছে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, কি হয়েছে বাবা, এত জোরে চিৎকার দিলি কেন? ব্যথা পাইছিস? সাইমন চুপ করে এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। বল না বাবা, চুপ করে তাকিস না, আমার যে ভয় লাগছে। সাইমন মায়ের দিকে ডিভোর্স লেটার এগিয়ে দিল। এটা কি?
সাইমন কি বলছে না দেখে সাইমনের হাত থেকে নিয়ে খুলে পড়ে দেখে মুনতাহার ডিভোর্স লেটার পাঠিয়েছে। অজান্তে মুনতাহার শাশুড়ির চোখ থেকে 2 ফুটো জল ডিভোর্স লেটারের উপর পড়ল। সাইমনের মা ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে বলছে, তুই কাঁদিস না বাবা, আমার জন্য তুই কেন শাস্তি পাবি? আমি মুনতাহার সাথে কথা বলবো, দরকার হলে আমি মা হয়ে ওর পা ধরে বলবো আমার ছেলেটাকে যেন ছেড়ে না দেয়। মুনতাহা আমার মতো স্বার্থপর না, ও বুঝবে আমাদের কষ্ট। না মা, তুমি কোনো কথা বলবা না। আমি চাই না মুনতাহার মনে আমাদের নিয়ে নতুন করে ঘৃণা জন্ম হোক। ওর দুঃসময় আমরা ওর দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, আজ কোন মুখে ওর সামনে দাঁড়াবো? তোর তো কোনো দোষ ছিল না, যা অপরাধ করেছি আমি। আমার জন্য বাধ্য হয়ে তুই বিয়ে করেছিলি, যেটাই হোক বিয়ে করেছি তো। এখন ভাববে আমার সমস্যা বলে ওকে ফিরিয়ে আনতে চাচ্ছি। তোর যে সমস্যা সেটা তো স্থায়ী না, তুই চিকিৎসা নিলে ভালো হয়ে যাবি। আমাদের সংসারটা আগের মতো হাসি খুশি হয়ে যাবে। মা প্লিজ, অনেক ভেবেছো সংসারের কথা, এবার আমাকে রেহাই দাও। আমাকে আর মুনতাহার চোখে স্বার্থপর বানিও না। তুমি যদি মুনতাহার সাথে যোগাযোগ করো আমি সব ছেড়ে চলে যাব, যেদিকে দু চোখ যায়। সাইমনের মা আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে ছেলের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। বারবার আফসোস করেছেন আজ তার পাপের শাস্তি ছেলেটাকে বুক করতে হচ্ছে। বিয়ের পরে মুনতাহাকে নিয়ে কত সুখে ছিল, কি থেকে কি যে হয়ে গেল। নাতি নাতনির লোভ সব ধ্বংস করে দিল। দুনিয়াতে মানুষের হরেক রকমের লোভ, কারো টাকার লোভ, কারো ভালোবাসার লোভ, কারো বিলাসিতার লোভ। সব লোভ বোধহয় দিন শেষে খারাপ কিছু বয়ে আনে। সাইমন দেখলো হঠাৎ খাম থেকে কি যেন একটা নিচে পড়লো। তাকাতেই দেখছে একটা চিরকুট মুনতাহা দিয়েছে। হাতে নিয়ে চোখ মুছে পড়া শুরু করলো। আমি জানি সাইমন, এতদিনে ডাক্তার রাহাত থেকে সব শুনেছ। ডাক্তার রাহাত আমার সব বলেছেন। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? জানো, আমারও হয়েছিল। সেদিন আমার ভালোবাসার মানুষটা আমার সামনে অচেনা রূপে আসলো। একটু একটু করে শেষ হয়ে যাচ্ছিলাম আমি। ওই বাড়িতে আমার চোখের সামনে আমার স্বামী যাকে ভালোবেসে বিয়ে করেছি তার বিয়ের আয়োজন হচ্ছে। আমার দম বন্ধ হয়ে আসতো। একবারও জানতে চাইলে না ঠিক কতখানি কি হাসি মুখ নিয়ে ঘুরছিলাম। তুমি তো ভেবেছিলে আমি সব মেনে নিয়েছি। কোনো মেয়ে কি সত্যি মানতে পারে? এত উদার হওয়া কি সম্ভব? বুঝলে না তুমি কি চলছিল আমার ভিতরে? কম তো বলিনি সাইমুন, আমি তোমাকে বাক করতে পারবো না। তুমি বুঝেও হয়তো না বুঝার বান ধরেছিলে। ভেবেছিলে শেষ পর্যন্ত বিয়েটা করবে না, কিন্তু আমার ভালোবাসাকে মিথ্যা করে দিয়ে ঠিক বিয়ে করে নিলে। স্বার্থের কাছে হেরে গেল ভালোবাসা, তোমার কাছে হেরে গেলাম আমি। সত্যি কি আমি হেরেছি? আজ মুক্ত করে দিলাম, ভালো থেকো। আর হ্যাঁ, আমি খুব ভালো আছি। সাইমন চিরকুট বুকে চেপে ধরে কাঁদতে লাগলো। মুনতাহা, আমি ভালো নেই। তোমায় ছাড়া আমি কিভাবে ভালো থাকবো? তুমি এত কিছু বুঝলে, এটা বুঝলে না। আমি মন থেকে মেনে নিতে পারিনি। তোমার জায়গায় আমি কাউকে দেই নাই। এত বড় শাস্তি না দিলে পারতে। মানছি আমি ভুল করেছি। একটা বার কি সুযোগ দিতে পারতে না? কোনো দিন কি তুমি জানতে পারবে আমি শুধু তোমাকে ভালোবেসেছি? তুমি শুধু আমার রাজ্যের রানী চেয়ে থাকবে। সাইমুনের বাসা থেকে আসার পরে রেজাউল করিমের মনে শান্তি নেই। জেনে শুনে মেয়েটার এত বড় ক্ষতি করলো। মেয়েটার গায়ে যে 2টা বিয়ে চিহ্ন পড়ে গেল, কেউ তো বুঝবে না এখানে অবন্তিকার কোনো দোষ নেই। সবাই অবন্তিকার দিকে আঙুল উঠাবে। ছেলেরা চাইলে 2-3টা বিয়ে করতে পারে, কিন্তু মেয়েদের বিয়ে হলে খারাপ নজর মেয়েটার উপর থাকে। সবাই বলবে খারাপ স্বভাবের। না হলে 2 জায়গায় সংসার করতে পারলো না। অবন্তিকা বাবি স্বামীহাকে গিয়ে হাত ধরে বলছে, বাবি তোমার সাথে কথা আছে। আমি জানি কি বলবা। আহনাফ ভাইকে নিয়ে আইতো। তুমি ছাড়া এই বাসায় কেউ আমায় বুঝে না। আর তোমার কথা বাবা কিছুটা হলেও শুনে। ভেবো না আমি বুঝিয়ে বলবো। বাবাও আগের চাইতে নরম হয়ে গেছে। বুঝালে ঠিক বুঝবে। ওইদিকে তো ডিভোর্সের ব্যাপারটা মিটেও যাবে। লাভ ইউ বাবি। স্বামীহা জানে অবন্তিকা কতটা কষ্টের মাঝে এই কয়েকটা মাস আহনাফকে ছাড়া কাটিয়েছে। মেয়েটা হাসতে ভুলে গিয়েছিল। অবন্তিকা আর আহনাফের ভালোবাসাকে জয়ী করার জন্য স্বামীহা বাবাকে যেভাবে হোক বুঝাবে। বিকালে শ্বশুরের চা বানিয়ে স্বামীহা রেজাউল করিমের রুমে গেল। চা খেতে খেতে কথা উঠাবে। বাবা আসবো? বৌমা আসো না। বাবা কিছু মনে না করলে একটা কথা বলবো। বলো না। অবন্তিকাকে নিয়ে কিছু ভেবেছেন? বুঝতেছি না কী করব। মেয়েটার মুখের দিকে তাকাতে পারি না। আমি নিজের জিদের বসে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলাম। বাবা রাগ করবেন না, একটা কথা বলি। অবন্তিকা আহনাফ ভাইয়ের সাথে সুখে থাকবে। টাকা দিয়ে সব সময় সুখ কেনা যায় না। আহনাফ ভাই খুব ভালো মনের মানুষ, আমাদের অবন্তিকাকে সুখে রাখবে। একটু সময় লাগবে, দেখবেন আহনাফ ভাই অনেক ভালো জায়গায় পৌঁছাবে একদিন। তুমি কি ভেবে এসব বলছো? সত্যি কি তাই মনে হয়? জি বাবা, আমার মনে হয় এখনও ওরা দুজনকে পছন্দ করে। আপনি একবার আহনাফের পরিবারের সাথে কথা বলেন, ওরা কি এখন রাজি হবে? আমি ওদের সাথে তো কম অন্যায় করিনি। আহনাফ আর ওর মা কি আমাকে ক্ষমা করবে? আপনি একবার কথা বলে দেখেন, ওরা মনে কিছুই রাখবে না। আপনি অনুতপ্ত হয়ে মন থেকে ক্ষমা চাইলে ওনারা মনে রাগ পুষে রাখবে না।
ঠিক আছে বৌমা, তুমি যেহেতু বলছো আমি যাব ওদের বাসায়। আমার মেয়ে সুখে থাকতে হচ্ছে, আমার কিছুই চাই না। অনেক তো নিজের ইজ্জতের কথা বাবলা মান না। রেজাউল করিম ভাবছে অনেক হয়েছে, এবার মেয়ে সুখের জন্য যা করার সব করবে। সন্তান সুখে থাকলে মা বাবারা সুখে থাকে। জিদ অহংকার মানুষের মনকে বিষিয়ে তুলে। সত্যি কখনো অহংকার করতে নেই, অহংকার পতনের মূল। মুনতাহা এক সপ্তাহ ধরে অফিসে যাচ্ছে না। রাশেদ চিন্তায় পড়ে গেল। হঠাৎ কি হলো মুনতাহার? কল করলে কল ধরে না। রাশেদ কেমন যেন অস্থির হয়ে মুনতাহার জন্য। অফিসেও কাজে মন বসছে না। তাই ভাবলো একবার মুনতাহার বাসায় গিয়ে দেখবে। মুনতাহা অসুস্থ না তো? একা বাসায় মা মেয়ে, তাকে কোনো পুরুষ মানুষ নেই প্রয়োজন হলে করার মতো। 7-5 না ভেবে রাশেদ মুনতাহার বাসায় চলে গেল। মুনতাহার মা রাশেদকে চিনতে ভুল হয়নি। একদিন মুনতাহার কাছে রাশেদের কথা শুনতে শুনতে চেহারা কেমন হবে ধারণা হয়ে গেছে। রাশেদকে দেখে মুনতাহার মা হাসি দিয়ে, আসো বাবা, ভিতরে আসো। আপনি আমাকে চিনেন? চিনবো না কি বলো? তুমি রাশেদ তো। কেমনে বুঝলেন? মা সন্তানদের ঠিক চিনতে পারে। তাহলে কি আমি মা ডাকবো? তুমি তো ছেলের মতো। তুমি ছিলে বলে আমরা এত ভালো আছি। কি যে বলেন মা, ভালো থাকা আপনাদের অধিকার। মুনতাহাকে দেখছি নাও কোথায়? তুমি এসেছো ভালো করেছো। সারাক্ষণ রুমে লাইট অফ বসে থাকো। তুমি যাও, আমি নাস্তা নিয়ে আসছি। রাশেদকে দেখে আবছায়া আলোতে মুনতাহাকে দেখা যাচ্ছে। মুনতাহাকে ভীষণ মায়াবতী লাগছে। এত সুন্দর একটা মেয়ে জীবনে কত কষ্ট, এ কম বয়সে কত কিছু না সহ্য করে ফেলেছে। রাশেদ গিয়ে মুনতাহার মাথায় হাত দিতেই মুনতাহা আতঙ্কে উঠল।